হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। প্রি রিয়াক্ট জেসের যে সিরিজটা চলছিল সেই সিরিজে আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা ফাংশনের ইন্ট্রোডাকশন দেখেছিলাম। আজকে চলুন আমরা কুইকলি কয়েকটা ফাংশনের ইম্পর্টেন্ট কয়েকটা টপিক দেখে নিই। তো স্টার্ট করি। আমি এখানে কনসোলে ওপেন করে রেখেছি কারণ কনসোলে তাড়াতাড়ি আনসারটা দেখা যায়, তো সেই জন্য আপনারা আপনাদের যে কোড এডিটর আছে সেখানে লিখে তারপরে কনসোলে বা ব্রাউজারে প্র্যাকটিস করবেন। তো সবার প্রথমে যে বিষয়টা সেটা হলো ফাংশনের যে জেনারেল যে ফাংশনটা বা রেগুলার যে ফাংশনটা, সেই ফাংশনের কোন অংশটাকে কি বলে। যেমন এই যে ওপেনিং যে অংশটুকু রয়েছে এটা কিন্তু ইনপুট দেওয়ার জায়গা, তো সেই জন্য এটারও একটা স্পেশাল নাম আছে, সেটা হলো কিন্তু প্যারামিটারস। তো আমরা এখানে প্যারামিটার পাস করি, গত ভিডিওতে এটা আমরা আলোচনা করেছিলাম। এবার এই যে প্যারামিটার দুটো পাস করলাম, এই প্যারামিটার দুটোকে নিয়ে আমরা যে কাজে লাগাতে চাই সেটা আমরা এখানেই করতে পারি। যেমন আমি এখানে কনসোল লক করাতে চাই এই দুটোকে, অথবা এই দুটো যে ভ্যালু আমার কাছে আসবে, তো সেই দুটোকে আমি কিন্তু এভাবে যোগ করে দেখাতে চাই অথবা গুণ আকারে দেখাতে চাই। তো যেটা খুশি আমরা কিন্তু এটা হলো ভাগ ভাগ আকারে দেখাতে চাই। অথবা আমি একে অপরকে ভাগ করার পরে যে উত্তরটা আসবে মানে রিমাইন্ডার যেটা, সেটা আমি এখানে করতে চাই। এটা কিন্তু রিমাইন্ডারের সিম্বল, অর্থাৎ অবশিষ্ট সিম্বল। তো আমি এখান থেকে যে কোনো জিনিস কিন্তু করতেই পারি। এবার আমি যখন এই ফাংশনটাকে কল করব, তো কল করার জন্য আমার কিন্তু একটা নামের প্রয়োজন, কারণ এই মুহূর্তে আমি দেখছি এখানে কিন্তু ফাংশনের কোনো রকম কোনো নাম নেই। তো আমি এখানে একটা সাপোজ নাম দিলাম। আহ, এখানে যেহেতু আমি যোগ অঙ্ক করছি, তো এখানে কিন্তু একটা মিনিংফুল নাম রাখতে হবে। এক্স ওয়াই জেড এবিসিডি এরকম নাম রাখলে চলবে না। জেনারেলি ফাংশনের নাম কিন্তু কোনো ভার্ব দিয়ে শুরু হয়। ওকে, ইংলিশে যে ভার্ব আছে তো সেই ভার্ব দিয়ে শুরু করা হয়। তো যেমন আমি এখানে একটা সিম্পল যোগ করছি, তো সেই জন্য আমরা কিন্তু এখানে সাম রাখতে পারি বা অ্যাড রাখতে পারি, এরকম কিছু একটা কিন্তু রাখতে পারি। তো জেনারেলি দেখবেন যে এরকম সাম এরকম কথাটা লেখা রয়েছে, মানে যোগ করছে সেই জন্য। এবার আমার এখানে ফাংশনটা তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে এখানে খেয়াল করে দেখুন যে আনডিফাইন্ড নামে কিছু একটা এসছে, তো এটা নিয়ে কিন্তু আমাদের ডিসকাস করতে হবে, একটু পরেই আমি সেটাকে করব। এবার আমি যখন এই যে সাম নামটা নিলাম, নেওয়ার পরে এখানে আমার কাছে দেখুন ফাংশনের দুটো কি চাইছে, আমার এখানে আর্গুমেন্ট দিতে বলছে, কারণ আমি যখন কল করছি তখন কিন্তু আমি ভ্যালু দিতে চাই। ওকে, আমি যে ভ্যালুটা পাস করব এখানে 20 আর 30, এই দুটো কিন্তু ভ্যালু। কিসের ভ্যালু? এটা কিন্তু এই যে এর ভ্যালু এই 20, আর বি এর ভ্যালু কিন্তু এখান থেকে 30। এবার আমি এখানে যখন এন্টার দেবো তখন দেখবেন যে 50 আনসার এসছে। তো 50 আনসার আসার কারণ হলো এখানে আমি কনসোল করিয়েছি, কিন্তু 50-র সঙ্গে খেয়াল করে দেখুন যে আনডিফাইন্ড নামেও কিন্তু আরেকটা মেসেজ এখানে বারবার প্রিন্ট হচ্ছে। তো সেটা কি? তো সেটা একটু বুঝে নিই। যেমন একটা যে কোনো একটা ফাংশন, জাভাস্ক্রিপ্টের যে কোনো একটা ফাংশন আপনি নিয়ে নিন বা যে কোনো ফাংশন ক্রিয়েট করুন, সেই ফাংশন কিন্তু অলওয়েজ অলওয়েজ কিন্তু পরোক্ষভাবে পরোক্ষভাবে একটা রিটার্ন করে। মানে আমি যদি এখানে এসে রিটার্ন লিখি, রিটার্ন TURN আনডিফাইন্ড, এই কথাটা লিখি, তো এইটাকে বলা হচ্ছে কিন্তু প্রত্যক্ষভাবে কিছু একটা রিটার্ন করা। তো আপনি যখন ডকুমেন্টেশন পড়বেন ওখানে দুটো ওয়ার্ড পাবেন, দেখবেন যে ইমপ্লিসিটলি আর এক্সপ্লিসিটলি। ইমপ্লিসিটলি কথার অর্থ হলো পরোক্ষভাবে, আর এক্সপ্লিসিটলি মানে হলো কিন্তু স্পষ্টভাবে বা প্রত্যক্ষভাবে। মানে আপনি যদি এখানে রিটার্ন কথাটা না লেখেন তাহলে কিন্তু পরোক্ষভাবে মানে জাভাস্ক্রিপ্ট নিজেই আনডিফাইন্ড রিটার্ন করে দেবে। আর আপনি যদি নিজে লিখতে চান তাহলে কিন্তু আপনি সেটাও লিখতে পারেন। তো আমি এক্ষেত্রে কী করতে চাইছি, যেহেতু রিটার্ন একটা স্টেটমেন্ট, তো এরপরে কিন্তু একটা আমাকে দিতে বলছে অলওয়েজ একটা ভ্যালু। তো সাপোজ এখানে আমি 1 রিটার্ন করতে পারি বা 0 রিটার্ন করতে পারি, অথবা একটা এক্সপ্রেশনও রিটার্ন করতে পারি। এক্সপ্রেশন কিন্তু গত ভিডিওতে আমরা শিখেছি। তো A+B এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তো এতে করে আমার কী লাভ হবে, আমি এখানে যে কনসোল করছিলাম সেই কনসোলটাকে আমি এখানে কেটে দিয়ে আমি শুধুমাত্র এখান থেকে কিন্তু রিটার্ন করালাম। এই রিটার্নের ফলে কি হবে, আমি যদি এখন এই ফাংশনটাকে এবার কল করি, যেমন এখনও দেখতে পাচ্ছেন যে আনডিফাইন্ডই আসছে, কিন্তু আমি যখন এবার সাম, এক্ষেত্রে দেখুন আমাকে এখানে আবার দুটো কিন্তু নাম্বার দিতে বলছে।
তো এক্ষেত্রে 90। এবার এটা যখন আপনি কোড এডিটারে লিখবেন তখন কিন্তু আপনি কোড এডিটারে জাস্ট ফাংশনটাকে কল করে ব্রাউজারে এসে দেখার চেষ্টা করবেন, তখন কিন্তু দেখতে পাবেন না এখানে 90। কেন দেখতে পাবেন না? কারণ আমি যেহেতু কনসোলে বসে রয়েছি, তো এইটার আনসার কি হবে, যে রিটার্ন যে ভ্যালুটা সেটা কিন্তু এখানে শো করিয়ে দিচ্ছে। এবার এটাকেই যদি আমি এক্স্যাক্টলি একটা কোড এডিটারে লিখতাম, তাহলে আমি এখানে কি দেখতে পেতাম, তো সেটা আমি দেখানোর এখানে চেষ্টা করছি। যদি আমি এখানে লিখি জেএসবিন, এই জায়গাতে এসেও আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, এটাও কিন্তু বেশ ভালো একটা প্র্যাকটিস করার জায়গা। তো আপনি এখানে এসে লিখলেন সাম, আর এখানে দিলেন 50 আর 60। আচ্ছা, এখানে আমাকে একটু জুম করতে হবে, নাহলে দেখতে পাবেন না। এবার আমি যদি কনসোলে দেখাই, তো রান করার পরে দেখুন কিছুই দেখতে পাচ্ছেন না। তো এক্স্যাক্টলি আপনারাও কিন্তু এখান থেকে দেখতে পাবেন না। কেন দেখতে পাবেন না, খেয়াল করে দেখুন, এই ফাংশনের মধ্যে কিন্তু কোথাও এটা বলা নেই যে আমি এই কনসোলে দেখাতে চাই নাকি আমি এই ব্রাউজারে দেখাতে চাই। তো আছে কি কোথাও ইনার এইচটিএমএল টেক্সট ডকুমেন্ট এরকম কিছু নেই, বা কোথাও কি কনসোল করা আছে, কোথাও কিন্তু করা নেই। তো সেই জন্য আমি যতই কনসোল বা ব্রাউজারে দেখার চেষ্টা করি না কেন, কিন্তু আমি দেখতে পাবো না। তাহলে আমি এটা দেখবো কী করে? দেখার জন্য আমাকে কিন্তু, যেহেতু এখান থেকে এই ফাংশনটা রিটার্ন করছে এ প্লাস বি, তার মানে 50 আর 60-র আনসারটা রিটার্ন হচ্ছে, আমাকে এখানে একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে। তো আমি এইভাবে রেজাল্ট লিখলাম, রেজাল্ট ইকুয়ালস টু এরকম। আচ্ছা, এটা যদি অটো রান করা থাকে তাহলে বারবার এখানে প্রিন্ট হতে থাকে। তো এখানে কাজ করতে একটু ডিফিকাল্ট ফিল হতে পারে, কারণ প্রত্যেকবার আপনি যখনই কিছু না কিছু এখানে একটা টাইপ করবেন না, তো তখনই কিন্তু আপনার কাছে এখানে প্রিন্ট হতে থাকবে। তো সেই জন্য একটা কাজ করতে পারেন, যে ওপরে এসে লিখে নিতে পারেন কনসোল ডট ক্লিয়ার। তো প্রত্যেকবার আপনি কিন্তু ক্লিয়ার পাবেন এই জায়গাটা। এবার যদি অটো রান ওপেন করাও থাকে, আপনার কিন্তু আর কোনো অসুবিধা হবে না। দেখেছেন, অটোমেটিক কিন্তু ক্লিয়ার হবে। এবার আপনি কনসোল লগ করতে পারেন এখান থেকে। তো কনসোল ডট লগ, এখানে এসে রেস এরকম টাইপ করলেন। এবার দেখুন এখানে কিন্তু আনসার দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, আরেকটা ছোট্ট টিপ দিয়ে রাখি, যদিও আমাদের একটু আমাদের টপিকের বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা এখানে এসে const log ইকুয়ালস টু কনসোল ডট লগ এরকম লিখে রাখতে পারি। আচ্ছা, এখানে কিন্তু খেয়াল করবেন, আমি কিন্তু এখানে ফাংশনটাকে কল করিনি, খেয়াল করেছেন? এটা লগ তো একটা মেথড, আমি কিন্তু কল করিনি, মানে আমি কিন্তু এরকম ব্র্যাকেট দিচ্ছি না, আমি জাস্ট এরকম রেখে দিচ্ছি। তো এতে আমার কী লাভ হবে, আমি শুধুমাত্র এখন থেকে কিন্তু এই যে আমি যতক্ষণ এখানে প্র্যাকটিস করব ততক্ষণ কিন্তু আমার পুরো প্রজেক্টে আমি শুধু লগ লিখতে পারি। তো সেক্ষেত্রে আমার কনসোল ডট লগ বারবার লেখার প্রয়োজন হবে না। দেখুন আমি কিন্তু সেম আনসার পাচ্ছি। তো যখন আপনি জেএসবিন বা আপনার কোড এডিটারে প্র্যাকটিস করছেন, এই 2 লাইন ওপরে লিখে রাখতে পারেন। তো এতে করে কী হবে, আপনার কনসোলটা অলওয়েজ ক্লিয়ার থাকবে। আর আপনাকে বারবার কনসোল লগ লিখে লিখে এটাকে আপনার কনসোলে দেখানোর জন্য লিখতে হবে না। বেসিক্যালি আপনি লগ লিখে কাজ চালাতে পারবেন। তো ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি এখানে যে রিটার্ন করলে কি করতে হয়, একটা ভ্যারিয়েবলে স্টোর করে নিতে হয়। ওকে, তো ব্যাক টু আমাদের, আবার আমি চলে আসছি আমাদের কনসোলে। তো এখানে বুঝতে পেরেছেন সেই কনসোল লগ করার দরকার হচ্ছে না, যেহেতু কনসোল লগেই আছি সেই জন্য ডাইরেক্ট আমার কাছে আনসার আসছে। তো এই অবধি বুঝতে পেরেছি। আচ্ছা, তো ফাংশনের নাম জেনারেলি কেমন হয়? ফাংশনের নাম এইমাত্র বলেছিলাম যে ভ্যারি, মানে কোনো ভার্ব দিয়ে শুরু হয়। যেমন লিখুন গেট ডেটা, এইভাবে শুরু করতে পারেন। অথবা গেট, এই যে দেখছেন গেট কথাটা একটা ভার্ব, আর পরের অক্ষরটা কিন্তু বড় হাতের। তো এইভাবেও লিখতে পারেন ফাংশনের নাম, তাতে কোনো অসুবিধা নেই। তো জেনারেলি আমরা কিন্তু জাভা স্ক্রিপ্টে এই যে ক্যামেল কেস আছে, এটাকে ক্যামেল কেস বলছে, এইভাবে আমরা লিখে থাকি। ঠিক আছে, এটা একটা ট্র্যাডিশনাল, এটা সবাই লিখে থাকে। তো আপনিও যেহেতু একটা টিমে কাজ করবেন, তো সবার মতো স্টাইল করেই লেখার চেষ্টা করবেন, যাতে প্রত্যেকেই আপনার কোডটা বুঝতে পারে। আচ্ছা, অথবা এরকম লিখতে পারেন যে ফেচ ফেচ কন্টেন্ট, এরকম। ওকে, তো এইগুলো হলো একটা মিনিংফুল নাম। তো একটা নাম দেওয়াটাও কিন্তু একটা পার্ট প্রোগ্রামিং বা কোডিং। আচ্ছা, নেক্সট যে টপিকটা আমরা দেখব সেই টপিকটা হলো, আমরা যে সাম বা অ্যাড বা যেটা করছিলাম, তো সেক্ষেত্রে কী হচ্ছিল, আমাকে কিন্তু এখানে ডিফাইন করে দিতে হচ্ছিলো যে কটা আমি এখানে আর্গুমেন্ট চাই। তো এই যে ফাংশনটা যেটা বানাবো, এই ফাংশন কিন্তু আমাকে দুটো সংখ্যারই যোগ করতে সাহায্য করবে, মানে এ আর বি। তো এক্সট্রা যদি কোনো আমি এখানে যখন আমি ফাংশনটাকে কল করব, আমি কি বলতে চাইছি,
ধরুন রিটার্ন করব, অলওয়েজ আমি এখান থেকে রিটার্ন করব ধরুন a প্লাস বি, ব্যাস এতটুকুই কিন্তু করা সম্ভব। এর থেকে বেশি কিন্তু কিছু করা সম্ভব নয়। কেন সম্ভব না? কারণ এ আর বি আমার কিন্তু লিমিটেশন এসে গেছে। আমি যদি এখন 4টে 5টা 10টা ভ্যালু দিয়ে এটাকে আমি এখন সেভ করতে চাই, মানে প্রিন্ট করাতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমি আনসার পাবো না। তো সেই জন্য আমার কাছে উপায় কি আছে, এখানে কোনো প্যারামিটার যদি পাস নাও করি, আমি ভিতরে এসে একটা আর্গুমেন্টস মানে মানে একটা অবজেক্ট, ঠিক আছে? তো বেসিক্যালি এটা প্রোটোটাইপ হলো একটা অবজেক্ট। তো এখান থেকে অ্যারে লাইক একটা জিনিস পাবো। তো এটা অ্যাকচুয়ালি অ্যারে নয়, অ্যারের মতো কিছু। তো আর্গুমেন্টস নামে বলতে পারেন একটা কিওয়ার্ড আছে। তো সেটাকে আপনি যদি এখানে লিখে দেন, এবার আপনি যতগুলো এখান থেকে সাম যখন কল করবেন, যখন আপনি সাম এখান থেকে কল করবেন, ধরুন 1 2 3 4 5 6 এতগুলো সংখ্যা, তো তখন দেখুন এখানে আর্গুমেন্টস নামে কিছু একটা পেয়ে গেছেন। দেখছেন অ্যারের মতন কিন্তু একটা সিনট্যাক্স, এই যে প্রোটোটাইপ কিন্তু এর অবজেক্ট। তো এই যে একটা অবজেক্ট পেয়ে গেলেন আপনি, তো অ্যারে লাইক একটা অবজেক্ট, তো সেটাকে আপনি কিন্তু এখন লুপে ঘুরিয়ে যেটা খুশি সেটা করতে পারেন। মানে যেহেতু এটা অ্যারের মতো সিনট্যাক্স, বুঝতেই পারছেন যে এর ইন্ডেক্স রয়েছে, তার মানে আমরা কিন্তু এর উপরে লুপ চালাতে পারি, তাই না? এর উপরে কিন্তু আমরা লুপ চালাতে পারি। তো চলুন আমরা এখান থেকে লুপ চালিয়ে তারপর সেগুলোকে যোগ করব। তো যোগ করে কোথাও একটা স্টোর করতে হবে, তাই না? তো আমি একটা টোটাল নামে, টোটাল ইকুয়ালস টু 0, টোটাল নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এই টোটালের মধ্যে অ্যাড হবে। তো আমরা শিখেছিলাম ফর অফ লুপ, তো সেইটাকেই ইউজ করছি। লেট আই অফ আর্গুমেন্টস, আপনি ফর লুপও এখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন এই যে আই যেটা আছে, সেই আইটা কিন্তু আমি যতগুলো আর্গুমেন্ট পাস করব, সেই আর্গুমেন্টের কিন্তু যে ভ্যালুগুলো সেগুলো এখানে। তো আমাকে জাস্ট এখানে লিখতে হবে যে টোটাল প্লাস ইকুয়ালস টু, টোটালের সঙ্গে অ্যাড হবে, কি অ্যাড হবে? এই আইগুলো। আই মানে আমি যে 1 2 3 4 5 6 যেগুলো পাস করব সেগুলো, সেই নাম্বারগুলো। আচ্ছা, আর সব শেষে আমাকে কিন্তু সেই রিটার্ন করতে হবে। তো অলওয়েজ আমরা কিন্তু একটা ভ্যালু বা এক্সপ্রেশন কিন্তু রিটার্ন করব। তো এক্ষেত্রে আমার কাছে একটা ভ্যালু আছে, সেটা কি? টোটাল। তো এই ভ্যালু বা এক্সপ্রেশন এখান থেকে একটা রিটার্ন করলাম। এবার এন্টার প্রেস করে আমি যখন সাম লিখছি, সাম লেখার পরে 1 2 3 4 5 6, হ্যাঁ ব্যাস এই কটাই যথেষ্ট। এই যে আমরা কিন্তু এখান থেকে আনসার পেয়ে গেছি। 7 8 9 10 55। তো বোঝা যাচ্ছে যে আমাদের রিটার্নের কাজটা কি। আর এক্ষেত্রে আবারও বলছি, এই সামটাকে কিন্তু আপনাকে স্টোর করতে হবে একটা ভ্যারিয়েবলে রেখে, তারপরে কিন্তু আপনাকে প্রিন্ট করাতে হবে। যেহেতু আপনি কোড এডিটারে আছেন, আমি কনসোলে আছি, সেই জন্য আমি কিন্তু ডাইরেক্ট আনসার দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার এর ভিতর থেকে যে রিটার্নটা হচ্ছে, আমরা যে ফাংশনটা ক্রিয়েট করেছি, সবসময় জেনারেলি একটাই কিন্তু রিটার্ন হবে, মানে যেখানে রিটার্ন হবে তারপর থেকে কিন্তু কোড চলবে না। কিন্তু আমরা রিটার্ন যে স্টেটমেন্ট যেটা লিখছি, সেই রিটার্ন স্টেটমেন্টটাকে কিন্তু একাধিকবার লিখতে পারি যদি কন্ডিশনালি আমরা কোনো কিছু দেখাতে চাই। তো সাপোজ আমরা একটা ফাংশন লিখছি কম্পেয়ার করার জন্য, ওকে? তো কি কম্পেয়ার করবে? দুটো সংখ্যাকে কম্পেয়ার করবে। তো এ আর বি, এই দুটো সংখ্যাকে কম্পেয়ার করবে, মানে তুলনা করবে। তো এবার আমরা লিখছি ইফ এ গ্রেটার দেন যদি বি হয়, মানে এ যদি বি এর থেকে বড় হয়। তো র্যান্ডামলি আমরা এখানে কিছু একটা বানাচ্ছি যে রিটার্ন, রিটার্ন রিটার্ন কি লিখতে পারি, যে সাপোজ -1, ওকে? এলস ইফ এ যদি ছোট হয় বি এর থেকে, তাহলে আমরা করতে পারি রিটার্ন TURN রিটার্ন 1। আর এলস ইফ ইউজ করেছি, এবার শেষে পড়ে থাকে এলস, এলস রিটার্ন 0, রিটার্ন 0। আচ্ছা, এটার মানে কি হলো? বললাম দুটো আমি যখন আর্গুমেন্ট দেব, যখন কল করার সময় আর্গুমেন্ট দেব, যদি এ যদি বি এর থেকে বড় হয় তাহলে -1 দেখাবে,
যদি এ বি এর থেকে ছোট হয় তাহলে 1 দেখাবে, এই যে ছোট সিম্বল, এটা হলো গ্রেটার দ্যান। আর যদি আমি সেম দিয়ে পাঠাই, মানে দুটো আর্গুমেন্ট যদি সেম ভ্যালু হয় তাহলে আমাকে রিটার্ন 0 দেখাবে। তো এক্ষেত্রে কিন্তু ইফ এলসের মধ্যে লেখার কারণে আমি একাধিকবার এখানে রিটার্ন লিখতে পেরেছি। তো রিটার্ন একবারই লিখতে হয় এমন না, যদি কন্ডিশনালি লিখি তাহলে কিন্তু আমরা একাধিকবার লিখতে পারি। তো এবার আমাকে কম্পেয়ার করতে হবে। আমি এখানে কম্পেয়ার করছি, এখানে লিখলাম 0 আর 5, 0 আর 2। তো এক্ষেত্রে 1 কেন এসছে 1, কারণ এই 0 মানে হলো এ, 2 মানে হলো কিন্তু বি। তাহলে আমার ক্ষেত্রে এই যে এটা এটা প্রিন্ট হয়েছে কেন, কারণ 0 ছোট 2 এর থেকে, সিম্পল। আচ্ছা, এবার উল্টোটা দিয়ে দেখি যে এর ভ্যালু বেশি দিচ্ছি, বি এর ভ্যালু কম দিচ্ছি, তাহলে -1। আর যদি কম্পেয়ার করি দুটো যদি সেম ভ্যালু দিয়ে দিই তাহলে 0, ব্যাস সিম্পল। তো আমরা কিন্তু এইভাবে রিটার্নের মাধ্যমে একাধিক রিটার্ন যদি আমরা লিখি, তো কন্ডিশনালের মাধ্যমে একাধিক রিটার্নও লিখতে পারি, সেখান থেকে ভ্যালু রিটার্নও করতে পারি। এবার সবসময় যে একটা আমি ফাংশন এখানে ক্রিয়েট করছি, ধরুন একটা আমি অ্যারে ফেরত চাইছি এখান থেকে, যে আমি যে দুটো ভ্যালু দেবো না সেই দুটো ভ্যালুকে আমাকে অ্যারে বানিয়ে দিই একটা। তো সেই জন্য আমি কিন্তু এখান থেকে অ্যারেও পাস করতে পারি এইভাবে, মানে অ্যারে রিটার্ন করতে পারি। তো আমি দেবো কি, এ আর বি, এখানে দুটো প্যারামিটার লিখে দিলাম। এবার যখন আমি অ্যারে ফাংশনটাকে কল করব, এখন আপাতত আনডিফাইন্ড আসছে কারণ আমি এখানে কোনো কিছু লিখিনি। তো আমি দিলাম 50 আর 60, তাহলে দেখুন এখানে কিন্তু আমি একটা অ্যারে ফেরত পেয়েছি। আর যদি এটা ওপেন করে দেখেন, দেখেছেন অ্যারের সমস্ত কিন্তু এখানে যত মেথড আছে সব রয়েছে। তো দেখেই বোঝা যাচ্ছে যে আমি এখান থেকে অ্যারে রিটার্ন করছি। একই রকমভাবে আমরা যদি কোনো অবজেক্ট এখানে বানাতে চাই, যে আমাকে অবজেক্ট রিটার্ন করবে, তো এইভাবে আমি লিখে দিতে পারি। এবার আমি যদি এখানে অবজেক্ট এখান থেকে আচ্ছা এটাকে, মানে আমি অবজেক্ট লিখেছি ঠিকই কিন্তু আমার এই ব্র্যাকেটটা চেঞ্জ করা হয়নি, এটা হলো অবজেক্টের সিম্বল, অবজেক্ট 60 70। হ্যাঁ, এবার দেখুন এখানে কিন্তু সেই অবজেক্টের, আর এক্ষেত্রে কিন্তু দেখুন সেই অ্যারের যে মেথডগুলো ছিল এখানে কিন্তু আর দেখা যাচ্ছে না, কারণ এটা এখন অবজেক্ট। a = 60, b = 70, এটা একটা অবজেক্টে পরিণত হয়েছে। তো এইভাবে আমরা রিটার্নের মাধ্যমে কিন্তু একাধিক জিনিসও এখান থেকে ফেরত দিতে পারি। আর জেনারেলি আমাদের খেয়াল রাখতে হবে, যদি ভ্যালুটা এক লাইনের মধ্যে হয় তাহলে বেটার হয়। কিন্তু অনেক সময় আমাদের এক লাইনে হয়তো সম্পূর্ণ হবে না, তো সেক্ষেত্রে আমাদের হয়তো 2 লাইনেও আমরা ফেরত দিতে চাইছি, এরকমও হতে পারে। তো একাধিক জিনিস আমাদের হয়তো রিটার্ন করতে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম ব্র্যাকেট ইউজ করে থাকি, মানে গ্রুপিং করার জন্য। তো রিয়াক্টের যখন আপনি কাজ করবেন ম্যাক্সিমাম সময় কিন্তু দেখবেন এরকম গ্রুপিং কিছু একটা করা রয়েছে। তো তার মধ্যে গিয়ে এর মধ্যে দেখবেন যে এরকম HTML কিছু লেখা রয়েছে এইভাবে। ওকে, তো H1 আর ওভারঅল জিনিসটা একটা ডিভের মধ্যে আপনার এনক্লোজ করা থাকবে কিন্তু। এক্ষেত্রে আমরা যখন কল করছি তখন দেখুন যে এখানে যেহেতু আমি এন্টার প্রেস করেছি সেই জন্য কিন্তু আমার \n, এই যে \n দেখছেন, \n মানে কিন্তু আপনার নিউ লাইন। তো এখানে বেসিক্যালি আমি কোনো HTML এর কিছু লিখেছি দেখে মনে হচ্ছে যে HTML এর ট্যাগ লিখেছি, কিন্তু এটা কিন্তু একটা স্ট্রিং, তাই না? আমি রিটার্ন করেছি একটা স্ট্রিংই, কিন্তু এটা যখন আমরা রিয়াক্টে লিখবো তখন কিন্তু মিনিংফুল একটা একটা কোড এসে দাঁড়াবে। সেক্ষেত্রে কিন্তু এটাকে ট্যাগ হিসাবে গণ্য করা হবে, কারণ এগুলো অবজেক্টই হবে। তো এক্ষেত্রে আমরা একটা স্ট্রিং দেখতে পাচ্ছি। তো এই জিনিসটাই কিন্তু আমাদের তখন কিন্তু এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে তারপরে
কিন্তু রিটার্ন করাতে হবে, কারণ আমাদের এক লাইনে সেটা সম্পূর্ণ হবে না পুরো জিনিসটা লেখা। ঠিক আছে, পুরো জিনিসটা আমরা কিন্তু এক লাইনের মধ্যে লিখে ফেলতে পারবো না। তো এর ভিতরে লিখলাম ধরুন এ, এইভাবে পাস করলাম, আর এটার মধ্যে এসে আমরা $b এইভাবে পাস করলাম। এবার যদি অবজেক্ট লিখি, এখানে দিলাম জন, ডো, এখানে ভ্যারিয়েবলগুলো কিন্তু প্রিন্ট হচ্ছে। তো এই যে এগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু সেই তখন প্রপস হিসাবে ডিল করা হবে। ঠিক আছে, তখন এই যে আর্গুমেন্ট যেগুলো আমরা লিখছি, সরি প্যারামিটার যেগুলো দিচ্ছি সেগুলোকে কিন্তু প্রপস বলা হবে। তো এখন থেকেই পুরো ওভারঅল কনসেপ্টটা ক্লিয়ার রাখার চেষ্টা করুন, মানে ওভারঅল মানে মেন্টালিটি ঠিক রাখুন, মানে মেন্টালি প্রিপেয়ার থাকুন এই বিষয়টা নিয়ে। ওকে, তো আমরা এই বিষয়টা দেখতে পেলাম। আচ্ছা, এবার লাস্ট আরেকটা জিনিস, যেমন ফাংশনের ভিতর থেকে ধরুন কেউ একটা মেসেজ প্রিন্ট করাতে চাইছে এখানে এসে। তো মেসেজ লেখার জন্য MESSAG মেসেজ, এখান থেকে যদি কেউ মেসেজ না লেখে তাকে আমরা কনসোল করে দেখাবো না, নাহলে কনসোল করে দেখাবো। তো আমরা এখান থেকে লিখছি ধরুন কনসোল ডট লগ, এখানে লিখলাম মেসেজ। তো কেউ যখন এই সেটাকে কল করবে তখন তাকে মেসেজটাকে দেখাবে, কিন্তু আমরা চাইছি যদি সে মেসেজ না লেখে বা আনডিফাইন্ড হয়, জেনারেলি যদি না লেখে তাহলে আনডিফাইন্ডই হবে। তো তখন তাকে এখান থেকে ফেরত পাঠিয়ে দেবো আমি রিটার্ন, এই যে জাস্ট রিটার্ন কিওয়ার্ডটা লিখলেই হবে। এবার আমরা যখন সেটাকে কল করব, সেকে যখন কল করব, দেখুন আমি যদি এখন এইভাবে ছেড়ে দিই আমাকে বলবে আনডিফাইন্ড। তো এই মেসেজটা এবার যদি আমি এখানে লিখি হ্যালো, তাহলে আমাকে এখানে কিন্তু হ্যালো প্রিন্ট করে দেখাবে। তো মোটামুটি এটাই ছিল আমাদের যে রিটার্ন যে কিওয়ার্ডটা, সেটার প্রতি মেনলি আমাদের ফোকাস ছিল। তো সেই বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। আপনারাও প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে পুরো কনসেপ্টটাকে আত্মস্থ করার চেষ্টা করবেন, কারণ আপনি যতই ভিডিও দেখেন না কেন, ভিডিও দেখার সময় আপনার খুব ইজি মনে হবে, কিন্তু আপনি নিজে যখন কোড লিখতে যাবেন দেখবেন বারবার সিনট্যাক্স ভুলে যাচ্ছেন বা পুরো কনসেপ্টটাই হয়তো ক্লিয়ার হচ্ছে না। তো প্র্যাকটিস করবেন, আপনি নিজে থেকে যখন রিপ্লাই দেখবেন তখন কিন্তু আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাছাড়া কারোর পক্ষে সম্ভব না আপনাকে কোডিং শিখিয়ে দেওয়া, সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটাই হোক না কেন, প্রোগ্রামিং শিখিয়ে দেওয়া সম্ভব না যতক্ষণ না আপনি নিজে প্র্যাকটিস করছেন। আর শুধুমাত্র ভিডিও দেখতে থাকবেন, একটার পর একটা ভিডিও দেখতে থাকবেন, তাতে করে আপনার মনে হবে যে না একটা কনফিডেন্স আসবে, কিন্তু ওটা কিন্তু বেসিক্যালি একটা ফেক কনফিডেন্স, ওটা কিন্তু অ্যাকচুয়াল কনফিডেন্স আসবে না। আপনি নিজে থেকে প্র্যাকটিস করুন, আর নিজে থেকে কনসোল লগে ট্রাই করে করে দেখুন কি কি দেখছেন, আর নিজে থেকে যদি কিছু আবিষ্কার করেন, মানে কিছু যদি খুঁজে পান বেসিক্যালি, তো সেটা কমেন্ট সেকশানে জানাবেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে লিখবেন। আর সবশেষে চ্যানেলটা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব না করা থাকে কাইন্ডলি করে নেবেন। আজকের ভিডিও এতটুকু, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।